স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছেন রঞ্জন শুভ্রাস। এবারে বিস্তারিত। গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সংঘাতের ঘটনায় নিহত বৈষম্য বিরোধী কর্মী আবুল কাশেমের দাফন হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্বজনহীন কাশেমের দাফন ও জানাজার সকল দায়িত্ব পালন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে নিথর কাশেম। জানা যায় হাজার হাজার মানুষের ভিড় থাকলেও নেই কোনো স্বজনের আহাজারি। বাবা ও ভাইহারা কাশেম মুক্তি পেয়েছে পৃথিবীর সকল দায় থেকে। কয়েক বছর আগেই বাবা ও ভাইকে হারান কাশেম। মা অন্যত্র বিয়ে করে চলে যান। একমাত্র বোনের দেখা মেলেনি কোথাও। আপন কেউ না থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব নিজেই স্বাক্ষর করে কাশেমের মরদেহ গ্রহণ করেন। আমাদের ছাত্র ভাইদের সাথে সে সর্বক্ষণিক কানেক্টেড ছিল। ছাত্র জনতাই তার অভিভাবক। এখন কাশেমের মৃত্যুতে আবারও উত্তাল গাজীপুর। বুধবার বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়ি থেকে আহত কাশেমকে উদ্ধারকারী সহ সবাই চান দোষীদের উপযুক্ত বিচার। বিদেশে পাড়ি দেয়া আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের। এই নৃশংস হত্যার আমরা বিচার দাবি করছি। আমরা সাধারণ যে ছাত্র সমাজ আছি, আমরা এই হত্যাকাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি চাই। যারা ছিলেন, যাদেরকে আহত করা হয়েছে, যাদেরকে আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করেছেন প্রত্যেককে চিহ্নিত করে যাতে আমরা গ্রেপ্তার করতে পারি এবং বিচারের মুখোমুখি করতে পারি, সেজন্য আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে কাজ করব। বিস্ফোরক আইনে মামলা হলেও কাশেমের মৃত্যুতে এর সাথে ৩০২ ধারা যুক্ত হবে বলছেন আইনজীবী। আবুল কাশেম যিনি গতকাল মারা গেছেন, এখন এটার মোটিভ এবং নেচার এটা চেঞ্জ হয়ে যাবে। মামলা ৩০২ যে ধারাটা এটা সংযোজন হবে। প্রকৃত যেই আসামিগুলো তাদেরকে এই আইনের আওতায় আনার জন্য রিমান্ড এখন খুবই অপরিসীম এবং খুবই জরুরি। দুপুরে বোটবাজার এলাকায় তৃতীয় জানাজা শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয় নিহত আবুল কাশেমকে। ডিবিসি নিউজ ডেস্ক। মিয়ানমারের রাখাইনে চলমান পরিস্থিতির কারণে সেখানে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে, আর এতে বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান হতে পারে, এমনটাই জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বললেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার বেলা 11:30টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থার জোরদারকরণ বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক। রমজান ঘিরে যেন দাম সহনীয় থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে। আরাকান রাজ্যে একটা গৃহযুদ্ধ জনিত কারণে আমাদের এখান থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন কিছু টেন্ডেন্সি আছে, তবে অ্যালার্মিং কিছু না, এটা বড় বাড়তে পারবে না। এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে। খুলনায় 1,40,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক আকবর শেখের 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় দেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়। দুদকের করা মামলায় বলা হয়, খুলনা মহানগরী টুটপাড়া এলাকায় আঞ্জুমান মঞ্জিল ভবন গড়ে তোলেন পুলিশের সাবেক কর্মকর্তা আকবর, কিন্তু অর্থ উপার্জনের বৈধ উৎস দেখাতে পারেননি। 2016 সালের 22 মার্চ তার বিরুদ্ধে মামলা হয়। পরের বছরের 20 মার্চ অভিযোগপত্র দেয় আদালতে। অবৈধ সম্পদ অর্জন অর্থাৎ আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ডিবির এসআই আলী আকবর শেখ তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই আয় বহির্ভূত সম্পদ কত? 1,50,00,000 টাকার উপরে। ভোলার তজুমুদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে 2 যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে তজুমুদ্দিনের সোনাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চাপড়ি গ্রামে এই ঘটনা ঘটে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, তজুমুদ্দিনের চাপড়ি গ্রামে ভূঁইয়া বাড়িতে গরু চুরি করতে গেলে ঘরের মালিক টের পান। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে নয়ন ও আমির হোসেন নামের 2 যুবককে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আমির হোসেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই 2 যুবক সহ একটি সংঘবদ্ধ চক্র সোনাপুর গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। বুধবার রাতেও 4-5টি ঘরে তারা চুরি করে। ফোনের মাধ্যমে যারে এক ঘরে হান্দাইছে,
খানদান অবস্থা কি ওখানে ধরা খেয়েছি না শোনা বক্তব্য এখানে তো ওরা যে চুরি ডাকাতি করে এমন কি সবাই জানে এলাকা আরাপসি অন্য এলাকার লোকও জানে ওরা যে চুরি ডাকাতি করে তারা মানুষ একার ঘরে রয়েছি ওর ঘরে গতকাল রাত 3:30 মাদ্রাসার মাঠে বিয়েবাড়ির দরজা মাদ্রাসার চুরানি মাদ্রাসার মাঠে দেখি লোক জনগণের মারধর করে একজন মারা গেছে আর একজন আসিল জীবিত। তারপরে আমি তাৎক্ষণিক থানা জানাইলে প্রশাসন যায় তারপর লাগে আমি গাড়িটা দিয়ে তারপরে হাসপাতাল নিয়ে এলাম। 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে। তবে আজ বিকেল থেকেই শুরু হচ্ছে আমবয়ান। এই পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন। ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক জানিয়েছেন, আজ আসরের নামাজের পরেই সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান শুরু হচ্ছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত 2 ধাপে ইজতেমার প্রথম পর্ব আয়োজন করে মাওলানা জোবায়েরপন্থীরা। মুন্সিগঞ্জে নিখোঁজের 23 দিন পর পুকুর থেকে নিখোঁজ স্কুল ছাত্র রোমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে প্রধান আসামি জিহাদের বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে মরদেহের খবর পেয়ে আসামি জিহাদের বসতবাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। তাদের অভিযোগ, মরদেহ গুমের উদ্দেশ্যে হত্যার পর বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা। 21শে জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটো রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় রোমান। নরসিংদীর শিমুলতলা থেকে 5 দোনা বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধের দাবিতে মাধবদীতে মানববন্ধন করেছে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। দুপুরে মাধবদী নতুন বাসস্ট্যান্ডে এই কর্মসূচিতে যোগ দেন স্থানীয় ব্যবসায়ী, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরাও। বক্তারা বলেন, এই সড়ক নির্মাণ হলে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট বাজার ধ্বংস হয়ে যাবে। বিগত সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির ওপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা হয়। এতে একদিকে মাধবদী এবং বাবুরহাটের ব্যবসা ধ্বংসের পায়তারা চলছে, অন্যদিকে সরকারের 3 গুণ বেশি টাকা খরচ হচ্ছে। এই সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কাজ হারাবে, ব্যবসায়িক লেনদেনও কমে যাবে। হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি আলু 8 টাকা নির্ধারণের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষি ও আলু ব্যবসায়ী সমিতি প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকালে বীরগঞ্জ থানার সামনে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এক পর্যায়ে কৃষক রাস্তায় আলু ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের দাবি, গেল বছর হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজিতে 5 টাকা নেওয়া হলেও এবার কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে 8 টাকা নির্ধারণ করেছে, অথচ এই সময়ে বিদ্যুৎ এবং ডিজেলের দাম বাড়েনি। প্রায় 1 ঘন্টা পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন তারা। বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের কদর আর চাহিদা দুইই বেড়েছে। দেশের ফুলের বড় আর আলোচিত বাজার যশোরের গদখালি। সেই বাজারে এখন ফুলের দাম একটু কম, এরপরও মোট বিক্রি 200 কোটি টাকারও বেশি। পঞ্জিকার পাতায় আগামীকাল 1 ফাল্গুন, বসন্তের শুরু। একই দিন আবার বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ দিবস ঘিরে বেড়েছে ফুলের চাহিদা। তাই তো যশোরের গদখালি বাজারে বেলা ওঠার আগেই হাজির হয়েছে ফুল চাষিরা। গোলাপ, জারবেরা, গ্লাডিউলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বাহারি সব ফুল। বেশি চাহিদা লাল টুকটুকে গোলাপের। চলতি মৌসুমে 3টে অনুষ্ঠানকে ঘিরে আমরা ফুলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। মোটামুটি ফুলের দাম ভালো, আর একটু আশা করছিলাম। গত বছর এই সময় ফুলটা 17 টাকা 18 টাকা পাইকারি বিক্রি হচ্ছিল গোলাপ। এবছর এটা 10 টাকা 9 টাকা এমন পাইকারি বিক্রি হচ্ছে। গ্যালেরিয়া আমরা প্রত্যেক বছর মনে করেন 18 টাকা 20 টাকা বিক্রি করি, আর এই বছর 7 টাকা 8 টাকা 5 টাকা 10 টাকা। গাঁদা 4 টাকা 5 টাকা 3 টাকা এমন দাম গেছে। ভালো ফলন হলেও এবছর প্রত্যাশিত দাম মিলছে না। সরবরাহ বেড়ে যাওয়ায় একদিনের ব্যবধানে 5 টাকা পর্যন্ত কমেছে ফুলের দাম। যোগানও বেশি, চাহিদাও বেশি। গত বছর যেভাবে দাম ছিল সেই অনুপাতে এবছর চাষিরা সেভাবে দাম পায়নি। গোলাপ এবং গ্যালোডিয়ালাসের চাহিদাটাই সব থেকে বেশি। এবার দাম অনেকটাই হাতের নাগালে। আজকে যে ফুল নিয়েছি এখন এটা 14 ফেব্রুয়ারির জন্য নিয়েছি। এটা যদি বেশি সফলতা করতে পারি তাহলে আগামীতে আরও বেশি করে নেওয়া। বৃহস্পতিবার ফুল বিক্রি হয়েছে 2 থেকে 2.5 কোটি টাকার। চলতি মাসে 3টি দিবস ঘিরে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এবং 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন্দ্র করে আমাদের টার্গেট থাকে 100 কোটি টাকার ফুল। এখান থেকে আমরা ইনশাল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্ট আর কি দেবো, পাঠাবো। কিন্তু এখন আমরা আশা করতেছি আমাদের টার্গেট ইনশাল্লাহ সম্পন্ন হবে এবং চাষিরা এমনটা আশাবাদী।
যশোরের গদখালি ও পানিসারা এলাকায় প্রায় ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শেষে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বৃহস্পতিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে সময়মতো কাজে যোগ দিতে ভোগান্তিতে পড়তে হয়েছে শ্রমজীবীদের। চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AFM আওরঙ্গজেব অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবার উৎসবে ৬টি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে মোট ৩২টি স্টল বসানো হয়। দেশীয় পিঠা, পুলি ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পসরার পাশাপাশি ছিল নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশনা। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।